ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিরিফাত্তাস নোভা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার দেশের সার্বিক অর্থনীতির অবস্থা তুলে ধরতে গঠন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে ২৪টি অধ্যায় সন্নিবেশিত হয়েছে খাত ভিত্তিক দুর্নীতির বর্ণনা, বিগত সরকারের শাসন আমলে কোন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে কিভাবে উঠবে, অর্থনীতিকে আরও কিভাবে চাঙ্গা করা যায়, এসব বিষয় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়। অর্থ পাচারে কি অর্থনীতির সবচেয়ে বড় ক্ষত আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, আমরা জানি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আজকে একটি ব্রিফিং করছে এবং ব্রিফিংয়ে তারা তাদের যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেই প্রতিবেদনের নানা দিক তারা তুলে ধরছেন। প্রথমে আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে যেতে চাই। ব্যাংক খাতের সাথে যেহেতু আপনি অনেকদিন ধরে যুক্ত রয়েছেন, এই ব্যাংক খাতে যে ক্ষতি হয়েছে এই বিষয়টিও তারা কিন্তু অনেকটুকু তুলে ধরেছেন। বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কাটিয়ে ওঠার উপায় কি এবং কেন এই দুর্নীতিগুলো করার সুযোগ এসেছিল, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। সেটা হচ্ছে যে এই শ্বেতপত্র প্রকাশের পরপরই আজকের কোন দৈনিকে একটি হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৬,৭৫,০০০ কোটি টাকা ব্যাংকগুলো থেকে, ব্যাংকের যেটা ডিস্ট্রেসড অ্যাসেট আমরা বলি, যেটা ঘোষিত খেলাপি বলে আমরা এটা, যেটা আপনারা জানেন সাধারণ লোকজন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, যেটা শ্রেণীকৃত লোন বলা হয়, যেটাকে ক্লাসিফাইড লোন বলে, সেটি ২,৮৪,০০০ কোটি টাকা এখন গত কোয়ার্টার পর্যন্ত এটা হয়েছে। কিন্তু আর এটার সাথে যুক্ত করতে হয় সেটা হচ্ছে, যেটা মনে করেন যেসব লোন রাইট অফ করা হয়েছে, যেসব লোনকে রিশিডিউল করা হয়েছে টাইম মানে এক্সপায়ার করে যাওয়ার পরে, এমনকি অনেক বড় অঙ্কের টাকা যাদেরকে খেলাপি বলে চিহ্নিত করা যায় না, তারা হাইকোর্টের কিংবা সুপ্রিম কোর্টের একটা রিট করে ওখানে তাদের খেলাপি থেকে বেরিয়ে থাকে। এগুলো সব যদি মিলানো হয় তাহলে এটা ৬,৭৫,০০০ কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে। তার মানে পত্রিকাগুলোই বলছে যে সবচেয়ে বড় ক্ষত কিন্তু ব্যাংকগুলোতে হয়েছে। ৬,৭৫,০০০ কোটি টাকার যে হিসাবটা দিয়েছে, এটি দিয়ে ২২টি পদ্মা ব্রিজ করা যেত বলছে। তো সুতরাং বুঝতেই পারেন যে ব্যাংকের ক্ষত কি পরিমাণ হয়েছে। এবং আপনি যেটা বললেন, যেটা এটা থেকে উদ্ধারের উপায় কি, প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা দেখছিলাম সেটি হচ্ছে যে আসলে ডেলিবারেটলি আগের সরকার বিভিন্ন সময়ে বছরে বছরে প্রায় প্রতি বছরে তারা বিভিন্নভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করেছে। তার মানে খেলাপি ঋণ বাড়তে না দেওয়ার যে একটা চেষ্টা ছিল সরকারের, সেটি তারা সফলভাবে করেছে এবং সেগুলো লুকিয়ে রাখা ছিল। এখন যখন আবার সেই খেলাপি ঋণকে শ্রেণীকরণ করার যে আন্তর্জাতিক যে নীতিমালাটি এখন পুনঃস্থাপিত করা হয়েছে, তারপরে এটা লাভ দিয়ে প্রায় এক কোয়ার্টারে ৭২,০০০ কোটি টাকা বেড়ে গেছে। তার মানে এটা ২,৮৪,০০০ কোটি টাকা হয়ে গেছে শুধুমাত্র শ্রেণীকৃত ঋণ, যেটাকে আমরা ক্লাসিফাইড লোন ঋণ বলি। কিন্তু তার বাইরে যেগুলো আপনাকে একটু আগে বললাম সেগুলো মিলে ৬,৭৫,০০০ কোটি টাকা। এখন বিষয়টি হচ্ছে, মূল কথাটা কি, কথা হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোতে সবগুলোর অবস্থা এরকম মোটেই না। বেশ কিছু ব্যাংক আছে যারা সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ম কানুন মেনেই চলে, তারা তাদের খেলাপি ঋণে ডিসক্লোজার দেয়। কিন্তু আগের যে ব্যবস্থাগুলো ছিল, আগের সরকার আমলে যে চেষ্টাগুলো করা হয়েছিল, বেশ কিছু ব্যাংক তার সুযোগ নিয়ে তাদের খেলাপি ঋণ তারা লুকিয়ে রেখেছিল। এখন কথা হচ্ছে যে, প্রথম কথাই আমি যদি বলি তাহলে এই যে আন্তর্জাতিক মানে ঋণকে শ্রেণীকরণ করার যে বিধানটি পুনঃপ্রবর্তিত কিংবা পুনঃস্থাপিত করা হলো, সেটিকে প্রথম কথা হচ্ছে সেটিকে প্রথমেই খুব আপনার কঠোরভাবে ব্যাংকের উপর ব্যাংকগুলোকে পরিপালন করতে হবে। তার সাথে সেন্ট্রাল ব্যাংকের একটা বিশাল ভূমিকা আছে, কারণ আমরা দেখেছি অতীতে বেশ কিছু ব্যাংকের উপরে সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশন টিমের তাদের খুব একটা কন্ট্রোল ছিল না। ব্যাংকের ইন্সপেকশন টিমগুলো অনেক ব্যাংকে ঠিকভাবে ইন্সপেকশন করতে পারেনি। এই সবগুলো মিলিয়ে হয়েছে এই অবস্থা আজকে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যেটা মুক্তির উপায় একটি হচ্ছে, সেটা হচ্ছে এই আইনটিকে আপাতত কঠোরভাবে বলবৎ করা, তাতে করে ব্যাংকের আসল ক্ষতটা বেরিয়ে আসবে। মানে সামনে কিন্তু আরো বাড়বে। গভর্নর সাহেব কালকেই বলেছেন যে আগামী ডিসেম্বরে যখন আরেকবার ক্লাসিফিকেশন হবে, তখন কিন্তু এই যেটি ২,৮৪,০০০ কোটি টাকা ছিল শুধু শ্রেণীকৃত ঋণ, সেটা ৩,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং এটা আস্তে আস্তে এটা বেড়ে প্রায় উনি বলেছেন 30%-এ চলে যাবে। এখন 17%-এ আছে আমাদের ক্লাসিফাইড, শুধু ঘোষিত ক্লাসিফাইড ঋণের
হার হচ্ছে শতকরা 17। সেক্ষেত্রে সাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু ব্যাংক ঋণের কথা আমরা বলছিলাম এবং আমরা এটাও জানি যে বিভিন্ন ভাবে কিন্তু রপ্তানির আড়ালে অর্থ পাচার করা হয়েছে, দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার করা হয়েছে। এর একটি ডাটাও কিন্তু আজকে এসেছে, আমরা দেখেছি। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন, যে কি পরিমাণ অর্থ এখানে পাচার হয়েছে এবং পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসার কোনো উপায় আমরা অবলম্বন করতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে আজকের যে আলোচনাটা সেটা বিশেষ করে শ্বেতপত্র এবং শ্বেতপত্রের যেসব বিষয়গুলো আসছে, অর্থাৎ মিসম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল স্ক্যামস, সেই জায়গাগুলো আসলে কোথায় হয় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই আলোচনায় আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অর্থনীতির যে বিভিন্ন ধরনের ক্ষত হয়েছে বিভিন্ন সময়ে, অর্থাৎ এই বিগত 15 বছরের কেই কিন্তু প্রাধান্য দিয়ে শ্বেতপত্র করা হয়েছে, তার পিছনে যাওয়া হয়নি। অর্থাৎ একটা সরকার এত দীর্ঘকালীন থাকার কিন্তু গত সরকার যিনি ছিলেন তারাই 15 বছর টানা কাটিয়েছেন, তারই প্রেক্ষাপটে এই শ্বেতপত্র। এখন এই শ্বেতপত্রে অনেক দিক এসেছে, আমি জাস্ট কয়েকটা প্রেক্ষিত বলি। যে শ্বেতপত্রের মূল উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে বিগত 15 বছরে যে ফিনান্সিয়াল, আমি বলবো যে সমষ্টিক অর্থনীতিতে কাঠামোগত এবং ইনইকুয়ালিটি এবং বিচারহীনতা, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলা হয়েছে, এবং সরকারি অর্থায়নে অব্যবস্থাপনায়। এখন প্রশ্ন হচ্ছে তার মধ্যে একটা জায়গা কিন্তু হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখন আপনার এখানে যে বিষয়টা স্পষ্ট করা উচিত সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের তথ্যগত ভুল ছিল, সেটা নিয়েই একটা প্রবলেম। অতএব সেই তথ্যগত ভুলের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে পার্থক্য 12 থেকে 13 বিলিয়ন, সেই পার্থক্যটা যদি আসলে মেজারমেন্ট পরিমাপ করতে গিয়ে দুইজনের বিভিন্ন হিসাবায়ন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রকৃত ভুলটা কোথায় সেটা ধরা কঠিন। কিন্তু এমবেজলমেন্ট হয়েছে, টাকা পাচার হয়েছে, সেটা সবাই জানি, কিন্তু প্রকৃত হিসাবটা এটা কিন্তু বলা হচ্ছে যে রিগোরাস, যে আপনি ভিতরে গিয়ে প্রকৃতপক্ষে কোন দেশে কখন কোন এক্সপোর্ট কোন ইম্পোর্ট করা হয়েছে তার ভিত্তিতে করা, তা না। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে যেগুলো আসছে তার উপর একটা অবজারভেশন, এবং মানুষ যে স্টেক হোল্ডার ছিল, ডিফারেন্ট স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে কিন্তু এই রিপোর্টটা তৈরি করা। অতএব সেই জায়গা থেকে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টে আমরা বলি ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, অর্থাৎ ইম্পোর্ট করতে গেলে আপনি টাকাটা পাচার করার জন্য বেশি দেখাবেন, আবার ইম্পোর্ট করতে গেলে আবার যখন রপ্তানি করেন তখন যে টাকা আসার কথা সেই টাকা আসছে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিমাণই হয়ে থাকুক, এখন শ্বেতপত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এই জায়গাটাকে থামানো এবং ভালোর দিকে যাওয়া। তার জন্য কিন্তু তারা পলিসি মেজার্স নিয়েছে। এখন আমরা আসলে সামনে এখন দেখতে পাবো যে প্রকৃত চিত্রটা সত্যিকার অর্থেই কারেক্টিভ মেজার্সটা কোথায় নেওয়া হয়েছে, এবং তার রিফ্লেকশনটা আমরা যে পরিমাণ এক্সপোর্টের ট্রেন্ড দেখানো হয়েছিল সেই এক্সপোর্টের ট্রেন্ডের থেকে হয়তো কমতে পারে, কিন্তু কমাটা পরবর্তীতে কোন ধরনের প্রবৃদ্ধির দিকে যায় সেটা কিন্তু এখন দেখবার বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই চাই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এখন সেই দুর্নীতিগুলার একটা পর্যায়ে পরে ব্যবসায়ীরা কিন্তু বলে যে এক্সপোর্টের যে ইমব্যালেন্সটা ছিল দুটোর প্রতিষ্ঠানের মধ্যে, সেটাও কিন্তু আসলে বলা হচ্ছে বাইরে থেকে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক যদি নেওয়া হয় তাহলে যে পরিমাণটা বলা হচ্ছে তার থেকে কিন্তু কিছু পরিমাণ কমবে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত কারণেই কিন্তু প্রকৃতপক্ষে আমি বলবো যে পাচার হচ্ছে, এক্সটেন্ট নিয়ে সেটা কোয়েশ্চেন, কিন্তু হচ্ছে সেটা কিন্তু শ্বেতপত্রে উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত অর্থনৈতিক কনসিকুয়েন্সের দিকে যদি তাকায় সেটা কিন্তু সিভিয়ার। আজকে যদি আপনি বলেন ইনফ্লেশনের কারণ কি, সেটা কিন্তু এর সাথেই জড়িত, কারণ এর কারণেই কিন্তু আপনার ডলারের উপর প্রেসার পড়েছে, ডলারের দাম বেড়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, যে কারণে কিন্তু আমদানি করতে গিয়ে আমার খরচ বেড়েছে, স্বাভাবিকভাবেই সেটা আমার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। অতএব এই সমস্ত জায়গাগুলো যদি সঠিকভাবে করা যায় এবং আমার এক্সটার্নাল ব্যালেন্সটা, যেটা নিয়ে বলা হচ্ছে যে এক্সটার্নাল ব্যালেন্সে কেন এত ইমব্যালেন্স, যে কারণে আজকে ডলারের এই ক্রাইসিস, সেটা কিন্তু
এই আমার ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, যেটা বলি এক্সপোর্ট এবং ইম্পোর্টের অন্তরালে যে টাকা পাচার, সেটা শুধু আমার প্রতি না, জনগণকে জনাব কিন্তু সাদাত সেটার হোসেন জন্য সিদ্দিকী, আমরা আবারও শুনবো আপনার কথা, এবং ফারুক মহিউদ্দিন, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবার ফেরত আসবো। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতার আজকের আলোচনার বিষয় শ্বেতপত্র, অর্থ পাচারে কি অর্থনীতির সবচেয়ে বড় ক্ষত। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন আবারও, এবং আমরা আবারও আপনাদের কাছে চলে যাচ্ছি। বিরতির পর আমি একটু জনাব ফারুক মঈনুদ্দিন আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আমরা শুনছিলাম যে পরিসংখ্যানিক যে ভুলগুলো, তথ্যগুলো রয়েছিল, সেগুলো অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব ফেলেছে, যেমনটি আমরা শুনছিলাম, বিশেষ করে রপ্তানি এবং আমদানি খাতকে কেন্দ্র করে। তো সেই জিনিসটাও আজকে কিন্তু উঠে এসেছে সেই আমরা যে ব্রিফিং শুনেছি সেখানে, এবং একটি কথা কিন্তু বলা হয়েছে যে ব্যবসায়ীরা নন, সবচেয়ে বেশি দুর্নীতিবাজ ছিলেন সামরিক বেসামরিক আমলারা। তো তাদের দুর্নীতির যে চিত্র এখানে তুলে ধরা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনাদের আমলাদের বিষয়টা, রাজনীতিবিদদের বিষয়টা কিন্তু আমাদের আগের মন্ত্রীও স্বীকার করেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছিলেন যে এরাই বেশিরভাগ ক্ষেত্রে পাচার টাচারের সাথে জড়িত। ব্যবসায়ীরা যে একেবারে জড়িত না সেই কথা একেবারে বলা যায় না। এখন কথা হচ্ছে যে ওইটাই যে সবচেয়ে বড় ক্ষত অবশ্যই, কারণ কথা হচ্ছে যে আমাদের ব্যাংকের যে হিসাবটি দেওয়া হয়েছে, এখানে একটা আমি আলাপ করছিলাম একটু আগেই ডক্টর শাহাদাতের সাথে, সেটি হচ্ছে যে পাচারের বিষয়টা যেটি হচ্ছে সেইটা কিন্তু অনেকটা অনুমান ভিত্তিক, যে কোয়ান্টিফাই করা বেশ কঠিন, কারণ যেহেতু এটা গোপনে পাচার করা হয়, এটাকে কোয়ান্টিফাই করে ঠিক কত পাচার হয়েছে এটা বলাটা অনুমান ভিত্তিক। কিন্তু ব্যাংকের যে লুটপাটটা হয়েছে সেটা একেবারেই কি বলবো ডকুমেন্টেড, সুতরাং ওইখানে কোনো ধরনের অনুমান ভিত্তিক বিষয়টা ঘটে না। আর দুই নম্বর কথা হচ্ছে যে আমদানি রপ্তানির যে প্রশ্নটা আপনি করলেন, সেটা আপনি দেখবেন সেটা কিন্তু 2018 সালেও আমরা খুব স্পষ্টভাবে দেখেছি যে আমাদের তৎকালীন যে অর্থমন্ত্রী, যিনি একজন পেশায় একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন, তিনি অ্যাকাউন্টেন্টদের মতোই কিন্তু এই ফিগার নিয়ে জাগলারি করতে পারতেন, এবং সেটা আমরা পত্রপত্রিকায় পড়ে দেখেছি ভেরি রিসেন্টলি, যে তখন এইসব বিভিন্ন পরিসংখ্যানকে তখন এগুলো নিয়ে জাগলারি করা হতো। মনে করেন মুদ্রাস্ফীতি যা আসতো সেটি কিন্তু কমিয়ে দেখানো হতো, আবার জিডিপি হয়তো যা দেখানো হচ্ছে গ্রোথ, সেটিকে বাড়িয়ে দেখানো হতো। এবং বাংলাদেশ যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো আছে তাদের কিন্তু খুব বেশি হাই পাওয়ার ছিল না বলে তারা এইসব প্রেশারের কাছে তারা দাঁড়াতে পারতেন না। সুতরাং ওখানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের বাধ্য করা হয়েছে এইসব ফিগারগুলোকে ইনফ্লেট করা কিংবা কমিয়ে দেখানোর জন্য। সে তেমনিভাবে ঘটেছে যেটা রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং সেন্ট্রাল ব্যাংক সব এদের মধ্যে যে একটা মিসপ্যাচ দেখা গেছে এইসব ফিগারের মধ্যে, এগুলো কিন্তু তার একটা ফলশ্রুতি। সুতরাং এখানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুটোই আছে, তবে ইচ্ছাকৃতটাই বেশি বলে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আমরা দেখেছি এই যে ফিগারকে লুকিয়ে রাখার জন্য যে এইসব কায়দা কানুন করা হয়েছে গতবার, আমি দুদিন আগে একটা কাগজও লিখেছি, সেটা হচ্ছে যে ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে আমরা আবারও আসবো, কিন্তু তার আগে শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আগামী 6 মাস সময়টিকে খুবই গুরুত্বপূর্ণ সময় হিসেবে অর্থনীতির জন্য 6 মাস সময় হিসেবে ধরা হচ্ছে। আপনি কি মনে করছেন যে এই যে একটি পরিকল্পনার কথা বলছেন, যে 2 বছর মেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বলছেন, এই 2 বছরের জন্য কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারে সরকার, বা কোন খাতগুলোকে বেশি গুরুত্ব আরোপ করতে পারে? জি, ধন্যবাদ। দেখুন, শ্বেতপত্র যদি আপনি টোটালটাকে বিবেচনায় নেন, যে আসলে করাপশন এবং সেগুলার মাত্রা, সেই মাত্রাগত দিক থেকে আপনি যদি সেক্টরগুলোর কথা চিন্তা করেন, তাহলে আমাদের আলোচনায় স্পষ্ট যে আমাদের ব্যাংকিং সেক্টর একটা দেশের আমরা হৃৎপিণ্ড হিসাবে চিন্তা করতে পারি ব্যাংকিং সেক্টর, কারণ আপনি অল দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশনস আর মেড থ্রু ব্যাংকিং সেক্টর। এখন এই সেক্টরটার যদি অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়, আমার কথাটা যেটা, সেটা হচ্ছে এই এত সংখ্যক ব্যাংকের মধ্যে আপনি প্রথম 6টা ব্যাংককে সহযোগিতা দিলেন 22,500 কোটি টাকা দিয়ে, আসলে 6টা ব্যাংক না, এখন বলা হচ্ছে 10টা ব্যাংকই প্রায় এইগুলা এক্সটিংশনের পথে, তার মানে হচ্ছে নিশ্চিহ্ন হওয়ার পথে। তাহলে বোঝা যাচ্ছে আরো 22,000 কোটি টাকা রেডি করতে হবে তাদেরকেও বাঁচানোর জন্য। এবং তার উপরে যে ব্যাংকগুলা রয়েছে
তাদের সাস্টেইনেবিলিটি নিয়েও প্রশ্ন। কারণ ডিফল্ট লোনের কথা যদি বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে আমরা যখন অনেক বেশি এবং সেই সংখ্যাটা যখন লুকানো থাকে তাহলে প্রকৃত হিসাবটা আরো বেশি। অতএব সেই জায়গাটাকে বাঁচানোর জন্য আসলে রাষ্ট্র যদি সকল প্রতিষ্ঠানকে বাঁচাতেই চায়, আর্থিক প্রতিষ্ঠান, তাহলে রাষ্ট্রকে কিন্তু সামনে আরো মানি প্রিন্টের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন সেই মানি প্রিন্ট স্টেরিলাইজেশনের কথা বলা হচ্ছে। সেই স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আসলে বলা হয় ইটসেলফ ইজ এ ডিফিকাল্ট প্রসেস, কারণ আপনি টাকা দিতে পারেন মাঠে, কিন্তু টাকা উঠায় আনা কঠিন। অতএব সাময়িক ইনফ্লেশন, যেটা এখন যে ইনফ্লেশন মূল্যস্ফীতির কথা বলছি, সেই মূল্যস্ফীতি কমানোটার প্রতি জোর থাকবে না। অতএব আমার যে জায়গাটা স্পষ্ট, সেটা হচ্ছে আমরা অর্থনীতিটাকে ভালো করতে চাই। অতএব সেই ভালোর জায়গায় যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা বর্তমান সরকার কি সব এখন যে যদি রিশিডিউল হয়ে থাকে, সেই রিশিডিউল গুলা ঠিক মতো দিচ্ছে কিনা, সেন্ট্রাল ব্যাংক ঠিক মতো কাজ করছে কিনা, সেগুলাও কিন্তু নখ দর্পণে নিতে হবে। না হয় আপনি যদি আগের মতোই রিশিডিউল দিয়ে এক গ্রুপ না আরেক গ্রুপকে বাঁচিয়ে রাখেন, সেটাও কিন্তু এক সময় না এক সময় আবারও শ্বেতপত্রের মধ্যে আসবে। অতএব এই জায়গাটায় যদি বলা হয় শ্বেতপত্রের উদ্দেশ্যে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফারুক মঈনুদ্দিন আপনাকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।